ধর্ষণের শিকার আসিয়ার মরদেহ হেলিকপ্টারে নেওয়া হয়েছে মাগুরায়। জানাজা সম্পন্ন। ধর্ষকের ফাঁসি চান মা সহ স্বজনরা। ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার রাজনীতিকরা সহ সর্বস্তরের মানুষ। আসামিদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার। শিশু ধর্ষণ ও বলাৎকারের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনে আইন সংশোধন রবিবার, জানিয়েছে আইন উপদেষ্টা। বিএনপিকে কলুষিত আর ধ্বংসের মিশনে লিপ্তদের প্রতি হুঁশিয়ারি মির্জা আব্বাসের। কিছুদিনের মধ্যেই চূড়ান্ত সংস্কার প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। 4 দিনের সফরে ঢাকা এসেছেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে কাল কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টার সঙ্গে। 190 কোটি টাকা মানি লন্ডারিং আর 33 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান রহমান ও তার বান্ধবী জাকিয়া সহ 19 জনের বিরুদ্ধে দুদকের মামলা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশু আসিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় 7টার কিছু সময় পর স্থানীয় নোমানী ময়দানে জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ দলটির শীর্ষ কয়েকজন নেতাও জানাজায় অংশ নেন। জানাজার পর ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষুব্ধরা। এর আগে সেনাবাহিনীর ব্যবস্থাপনা হেলিকপ্টারে মাগুরায় নেওয়া হয় আসিয়ার নিথর দেহ। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। রাতে শ্রীপুরের সোনাইকুণ্ডিতে দাফন করা হবে শিশুটিকে। এর আগে টানা কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুর কাছে হার মানে মাগুরা নির্যাতিত শিশু 8 বছরের আসিয়া। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। এই ঘটনায় শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশও দিয়েছেন তিনি। শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেনাবাহিনীও আসিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সন্তানের শোকে পাথর মায়ের কান্না যেন থামছে না। যে ক্ষত নিয়ে ঢাকায় আসা তা নিয়ে ফিরতে হচ্ছে তাকে। সম্মিলিত সামরিক হাসপাতালে মেয়ে আসিয়া হত্যায় জড়িতদের ফাঁসির দাবি করতে গিয়ে বারবার স্তব্ধ হয়ে যাচ্ছিলেন তিনি। ওর যখন ব্যালেটের কাটিছে, ফাইসটা মারিছে, ওই রকম উগারও আমি ফাইসটা দেখতে চাই। ফাইসটা দেখতে চাই ওরকম ব্যালেটটা যেন উগারও এরকম কাটে, এইটুকু আমার আবদার। হাসপাতালের মর্চুয়ারিতে আনুষ্ঠানিকতার পর সন্তানের মরদেহ বুঝিয়ে দেয়া হয় আসিয়ার মাকে। শোকে ভারী হয়ে ওঠে পরিবেশ। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আসিয়ার মরদেহ অ্যাম্বুলেন্সে তুলে দেন। এর আগে মাগুরার শিশুটির মরদেহ দেখতে এসে কঠোর শাস্তি দাবি করেন হেফাজতে ইসলামের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ। এখন সময় হয়েছে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড যে শাস্তি, এটা নিশ্চিত করা এবং এর মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে যেন আমার আর কোনো বোনকে না হারাতে হয়, এটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং এটা যদি এবার আমরা না পারি তাহলে আমরা দিন শেষে ব্যর্থ হয়ে যাব। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিকতার শিকার হয় শিশু আসিয়া। তাকে প্রথমে মাগুরা, পরে ফরিদপুর ও ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। সবশেষ তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিআইএমএসে স্থানান্তর করা হয়। শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কারাগারে আছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত কদিন ধরে দেশ জুড়ে পালিত হচ্ছে বিক্ষোভ সহ নানা কর্মসূচি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। শোকের ছায়া নেমেছে মাগুরায় শিশু আসিয়ার গ্রামের বাড়িতে। তার মৃত্যুর খবর নিজ গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। প্রতিবেশীরাও ছুটে যান খবর পেয়ে। এ সময় কান্না ধরে রাখতে পারেননি তারাও। ধর্ষকের ফাঁসির দাবি জানান সবাই। এশার নামাজের পর জানাজা শেষে শ্রীপুরের সোনাইকুণ্ডিতে দাফন করা হবে শিশুটিকে। যদি ফাঁসি হতো বা তার মৃত্যুটা হতো তাহলে আমরা বেশি খুশি হতাম। তাই আমরা চাচ্ছি আসিয়ার দাফনের আগে ওই ধর্ষককারী দাফন, এটা আমরা
অবশ্যই চাচ্ছি অবৈধ মানুষের একদম ফাঁসি দেওয়া উচিত, যাতে আরো 5 জন বুঝতে পারে যে এরকম কাজ করলে আমারও ভবিষ্যতে এরকম হতে পারে। এই নর অফিসারদের জনসম্মুখে ছেড়ে দেওয়া হোক, জনতার হাতে, জনতা এদের বিচার করে দিক। আমার আসিয়ার দাফনের আগে এদের দাফন চাই আমি। আসিয়া ধর্ষণের মামলার বিচার 7 দিনের মধ্যে শুরু করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সঙ্গে শিশু ধর্ষণ ও বলাৎকারের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে রবিবার আইন সংশোধন করা হবে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান আইন উপদেষ্টা। বলেন, এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য বরদাস্ত করবে না অন্তর্বর্তী সরকার। রিপোর্ট রিশান নাসরুলের। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যু পরবর্তী বিষয় নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আসিয়ার মৃত্যুতে শোক জানিয়ে আইন উপদেষ্টা বলেন, সব ঘটনার বিচার রাষ্ট্র করতে পারে না, কিন্তু কিছু দৃষ্টান্ত রাখতে হয়। 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করে এই বিচার করতে পারবেন। কারণ এখানে এত পারিপার্শ্বিক, এত সাক্ষ্য রয়েছে, ডিএনএ টেস্ট পাওয়া যাবে, তারপর হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে এবং ইনশাআল্লাহ দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সব বিচার রাষ্ট্র করতে পারে না, কিন্তু কিছু কিছু দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এখানে যে বর্বরতা, যে নির্মমতা, যে পাশবিকতা হয়েছে, এটা শুধু আসিয়ার বিচার না, এটা হচ্ছে আসিয়ার মতো পোটেনশিয়াল যারা ভিকটিম হবে, যারা অতীতে ভিকটিম হয়েছে, তাদের সবার জন্য এটা একটা রক্ষা কবচের কাজ করে। একটা সমাজে একটা মেসেজ দিতে হয় মাঝে মাঝে যে রাষ্ট্র এগুলি জিনিস কোনোভাবেই ক্ষমা করবে না। উপদেষ্টা জানান, শিশু ধর্ষণের বিচার দ্রুত করতে নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধন করে রবিবার অধ্যাদেশ জারি হতে পারে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। ওই স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের বিধান থাকবে, যে স্পেশাল ট্রাইব্যুনাল কাজ হবে শুধুমাত্র শিশু ধর্ষণ আর বলাৎকারের ঘটনার বিচার করা, যাতে এটা দ্রুত করা যায়, যাতে এখানে সর্বোচ্চ রাষ্ট্রের মনোযোগ দেওয়া যায়। কিন্তু এই ব্যাপারকে কেন্দ্র করে দেশে যারা অন্য নাগরিকদের জন্য ভোগান্তি সৃষ্টি করছে, যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তাদের দিকেও আপনার নজর রাখবেন। মাগুরায় শিশু ধর্ষণের বিষয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো ঘাটতি ছিল না বলেও দাবি করেন তিনি। এছাড়া শিশু নির্যাতনের আসামিকে জামিন দেওয়ার আদেশটি বাতিল করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। ফলে আমরা আশাবাদী হওয়ার কারণ আছে আমাদের। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নারী অধিকার আন্দোলন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার নারীরা। মানববন্ধনে নারী ও শিশু নির্যাতন বন্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সহ 6 দফা দাবি তুলে ধরেন বক্তারা। এ সময় 90 দিনের মধ্যে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবিও জানান তারা। আমাদের দাবি জনসম্মুখে এইসব ধর্ষককে শাস্তি দিতে হবে। আমাদের শিশুরা যেন নিরাপদে রাস্তায় চলতে পারে, আমাদের নারীরা যেন নিরাপদে রাস্তায় চলতে পারে। আমরা এই মানববন্ধন থেকে বলতে চাই, বাংলাদেশে আসিয়া ধর্ষণের পরে আর একটা নারী এবং শিশু যেন ধর্ষিত না হয়। অধিকার আন্দোলন। সচিবালয় ও শাহবাগ সহ রাজধানীর কয়েকটি এলাকায় সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ডিএমপি সদর দপ্তরের এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন শৃঙ্খলা রক্ষায় ডিএমপি অধ্যাদেশের 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পাশের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টু রোডে সব ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি। আজ থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপিকে চাইলেই ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না। কেউ কেউ দলকে কলুষিত করার চেষ্টা করছে অভিযোগ তুলে তাদেরকে হুঁশিয়ার করে দেন তিনি। এদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার প্রস্তাবের কপিগুলো হাতে আছে, কিছুদিনের মধ্যেই চূড়ান্ত প্রস্তাব দেবে বিএনপি। আহমেদ সারোয়ারের রিপোর্ট। মির্জা আব্বাস
সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে বৃহস্পতিবার ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত রমনা থানাধীন শান্তিনগর ইউনিট বিএনপি। এতে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মাগুরার শিশুর মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এ সময় তিনি বলেন, কোথাও গেলেই কিছু লোক আছে ঘিরে ধরে ছবি তোলে, তারা চাঁদাবাজ। গত 17 বছর তাদেরকে দেখেননি উল্লেখ করে আন্দোলনের সুফল নষ্ট না করার আহ্বান জানান বিএনপির নেতা। বলেন, অপকর্ম করে সবাই, দোষ হয় বিএনপির। বিএনপি টোকা দিয়ে ফেলে দেওয়া দল না, ওই কয়েকজন ইউটিউবার আর কয়েকজন ঢাকায় বসে বসে সেদিন দেশ থেকে ফেরত আসলেন। অনেকে বলছিলেন দেশেই আসবেন না, এখন দেশে আসছেন, আইসা নতুন মুক্তিযোদ্ধা আসছেন। বিএনপির বিরুদ্ধে কথা বললেই লাভ, কথা বলতেছেন। দয়া করে এগুলো ছাড়েন। সম্পৃক্তি রাজনীতি করি আমরা, দেশটাকে ভালোবাসি, সবাই মিলে দেশটাকে ভালোবেসে গড়ে তুলি। সুযোগ পেলে একটা দলকে ল্যাং মেরে ফেলে দিবেন, ওই কাজটাকে দয়া করে করবেন না। যারা বিএনপিতে অনুপ্রবেশ করে বিএনপিকে কলুষিত করার চেষ্টা করছেন, যারা আমাদের 17 বছরের অর্জনকে ধ্বংস করার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় ইফতার মাহফিল করে গণ অধিকার পরিষদ। এতে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইফতার পূর্ব আলোচনায় বিএনপি নেতারা বলেন, কিছু কিছু সংস্কার প্রস্তাবে একমত না হলেও বেশিরভাগ প্রস্তাবেই ঐক্যমত্য হবে। এই সমস্ত প্রস্তাবগুলো আমরা হাতে পেয়েছি, হার্ড কপি পেয়েছি, সফট কপি পেয়েছি। সংস্কার কমিশনের সেই প্রস্তাবগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করছি, বিশ্লেষণ করছি। আমরা অতি শীঘ্রই আমাদের রিপোর্টগুলো আমরা সংস্কার কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে প্রদান করব। মাননীয় প্রধান উপদেষ্টা খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পরিষ্কার রূপরেখা প্রদান করবেন। কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, কাদা ছুটছে। এই জিনিসটা ঠিক না। তাহলে 5 তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। জুলাই আগস্টের মতো সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। 4 দিনের সফরে ঢাকা এসেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জাতিসংঘ মহাসচিবকে বহনকারী বিমানটি। বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, 3 বাহিনীর প্রধান ও সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুক্রবার সকাল 9টায় হোটেলে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। পরে প্রধান উপদেষ্টা কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। এরপর একই ফ্লাইটে প্রধান উপদেষ্টার সাথে তিনি কক্সবাজার যাবেন। শুক্রবার সারাদিন রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করবেন আন্তোনিও গুতেরেস। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতারেও যোগ দেবেন মহাসচিব। সংস্কার কার্যক্রমে জাতিসংঘের সমর্থন সহযোগিতা নিয়ে প্রধান উপদেষ্টা, নাগরিক সমাজ সহ বিভিন্ন অংশীজনের সাথেও বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। বৈঠক করবেন ঐকমত্য কমিশনের সাথেও। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশন করবে বাংলাদেশ। এই কাজে যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো নিয়ে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের ভাবমূর্তি আরও বাড়বে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন করব, এটা আমাদের ডিসিশন। এই বিষয়ে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তো এই বিষয়ে যেতে কোনো ধরনের যেই ধরনের চ্যালেঞ্জগুলো যেগুলো আসবে সেটা ফেস করার জন্য এখন থেকেই প্রিপারেশন নেওয়ার কথা মাননীয় চিফ অ্যাডভাইজার বলেছেন এবং সেই অনুযায়ী অনেকগুলো পজিশন পেপার করা হয়েছে এবং এগুলো নিয়ে প্রিপারেশনও আমাদের অ্যাডুকুয়েট প্রিপারেশন নেওয়া হচ্ছে। আমরা বলতে পারি আমরা যখন 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন হবে, বাংলাদেশের ইন্টারন্যাশনাল মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বিজনেস এর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। 190 কোটি টাকা মানি লন্ডারিং এবং 33 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান ও তার বান্ধবী জাকিয়া তাজিন সহ 19 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং বাগেরহাট 1 আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। দুদকের তথ্য বলছে, সালমান এফ রহমান ও তার বান্ধবী জাকিয়া তাজিনের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যাংকের 19 কর্মকর্তার যোগসাজশে 33 কোটি টাকা আত্মসাৎ এবং
190 কোটি টাকা মানি লন্ডারিংয়ের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা করেছে সংস্থাটি। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই বাগেরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 13 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 53 কোটি টাকার সন্দেহজনক লেনদেন মামলা করেছে দুদক। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও তার স্বামী মাসুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এবং জনাব সালমান ফজলুর রহমান সাবেক চেয়ারম্যান আইএফএসি ব্যাংক সহ ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বিভিন্ন পর্যায়ের মোট 11 জন কর্মকর্তার বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ 2012 এবং দুর্নীতি প্রতিরোধ 1947-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ব্যবসায়িক স্বার্থ উদ্ধারে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের ঘুষ না দিয়ে তাদের অনিয়ম দুর্নীতি ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুর্নীতির প্রমাণসহ কেউ হাতে নাতে ধরা পড়লে তদন্ত ছাড়াই এনবিআর কর্মকর্তাকে বরখাস্ত করার হুঁশিয়ারি দেন তিনি। জানান, দিনের পর দিন চলতে থাকা কর অব্যাহতি সুবিধার মেয়াদ আগামী জুনের পর আর বাড়ানো হবে না। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। প্রাক বাজেট আলোচনার অংশ হিসেবে দেশের টেক্সটাইল, গার্মেন্টস ও প্লাস্টিক অ্যাক্সেসরিজ সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসে এনবিআর। বৈঠকে ব্যবসায়ীরা আমদানি রপ্তানিতে নানা প্রতিবন্ধকতার পাশাপাশি ভ্যাট ট্যাক্স ও আমদানি শুল্ক যৌক্তিক পর্যায়ে কমানোর প্রস্তাব দেন। বন জটিলতা ও চোরাচালান সহ বিভিন্ন পর্যায়ে কাস্টমসের হয়রানি বন্ধ করারও দাবি জানান ব্যবসায়ীরা। এটা তো স্যার আপনার অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই, আপনার খোলাবাজার বিক্রির সুযোগ নাই। আপনাদের মেম্বার সাহেব আপনার থেকেও অনেক শক্তিশালী, ওনারা যেভাবে কথা বলে। পরশুদিন একটা ফোন আসছে, আপনি কি অমুক, হি ওয়াজ আস্কিং মি, আপনি দেখা করেন, আপনি মালিক হন আর যাই করেন দেখা করেন। তো এই জিনিসগুলি বন্ধ করেন, আমরা আপনারা যা চান আমরা সব দিব। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, অনিয়মের দুরারোগ্য ব্যাধি এত সহজে দূর হবে না, তবে কাজ উদ্ধারে ব্যবসায়ীদেরকে এনবিআর এর কর্মকর্তাদের অন্যায় আবদার না মানার পরামর্শ দেন তিনি। আপনি যে বলছেন দুর্নীতি বন্ধ করেন, দুর্নীতি তো যিনি নেন কেউ না কাউকে তাকে দেয় বলে তো তা হয়। এটা দুই তরফ থেকে আসতে হবে। আপনি দেন, ভালো কথা, আপনার কাজটা উদ্ধার করুন, তারপরে এসব বলেন যে আমি দিছি এই যে প্রমাণ ধরে নেবেন। এটা দুদক ধরতে পারে, এনবিআর ধরতে পারে, আপনার দরকার করে এই কাজগুলো করেন। এখন তো কত সহজ হয়ে গেছে, আপনার ছোট্ট করে ক্যামেরা দিয়ে রেকর্ড করে ফেলা যায়, আপনার ট্রানজাকশন হওয়ার সময় আপনার কথোপকথন রেকর্ড করে ফেলা যায়, নানাভাবে এটা করা যায়। আর যেটা বললাম, অনলাইন সিস্টেমে তো আমরা শত শত কোটি টাকা খরচ করে অনলাইন সিস্টেম তৈরি করে দিয়েছি। কর যৌক্তিক করার বিষয়ে ব্যবসায়ীদের দাবির জবাবে এনবিআর চেয়ারম্যান জানান, বিশেষ কোনো গোষ্ঠীর জন্য আলাদা কর হার বেশি দিন বহাল রাখা সম্ভব নয়। আপনি যখন ব্যাংকে লোনের জন্য যাবেন তখন বলবেন যে আমার লাভের উপর ভাসতেছি, আপনি আমাকে 100 টাকা লোন দেন, এই প্রবলেমগুলো অডিট সিঙ্গেল, ভাই কথাটা খেয়াল করেন, অডিট সিঙ্গেল হয়েছে কিন্তু আপনার সমস্ত ট্রানজাকশন এখনো অনবোর্ডে আসছে না। এই যে সত্য যদি আমরা স্বীকার না করি, আমাদের সমস্যা যদি আমরা স্বীকার না করি, এগুলো থেকে উত্তরণ হবে না। এখানে আমাদেরও দোষ আছে, আপনাদেরও দোষ আছে। স্বর্ণ ব্যবসায়ীদের উদ্দেশ্যে এনবিআর চেয়ারম্যান বলেন, চোরাচালান বন্ধে মনিটরিং জোরদারের পাশাপাশি ব্যাগেজ রুলেও পরিবর্তন আনা হবে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখার সিদ্ধান্ত চূড়ান্তে আগামী মঙ্গলবার পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। এ সময়ের মধ্যে বিদ্যমান আইন বাতিল করে এনআইডি সেবা সংক্রান্ত আগের আইন বহালের পদক্ষেপ না নিলে সারা দেশে অর্ধ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এই ঘোষণা দেন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। বলেন, ভোটারদের সব ব্যক্তিগত তথ্যের হেফাজতকারী নির্বাচন কমিশন এনআইডি নির্বাচন কমিশনেই থাকবে। বর্তমানে যে আইন আছে তা বাতিল করে আগের অবস্থায় যেতে হবে। আগামী মঙ্গলবারের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে 19 মার্চ সারা দেশে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। আগামী মঙ্গলবার 18 তারিখের মধ্যে যদি আমরা কার্যকর পদক্ষেপ না দেখি এনআইডি আইন বাতিল করে নির্বাচন কমিশনে পুনর্বহাল করবার জন্য, তাহলে বুধবারে অর্থাৎ 19 তারিখ আমরা সারা দেশে নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন সচিবালয়ে অর্ধ দিবস অপারেশনাল হল্ট করব। অর্ধ দিবস অপারেশনাল হল্ট 9টা থেকে 12টা পর্যন্ত। আপনারা জানেন সময়টা এখন অফিসের সময় কমেছে, সুতরাং আমরা 9টা থেকে
12টা পর্যন্ত অর্ধ দিবস অপারেশনাল হল করব। ঐতিহ্যবাহী ভূমধ্যসাগরীয়, আরব্য আর উপমহাদেশীয় সুস্বাদু খাবারের সমারোহ নিয়ে ইফতার সাজিয়েছে হোটেল ওয়েস্টিন ঢাকা। বিভিন্ন ধরনের সিগনেচার ডিশ সহ 4 শতাধিক দেশি বিদেশি ইফতার থাকছে এখানে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আরব্য, টার্কিশ ডিশ কি নেই সেখানে। সবশেষে মুখ মিষ্টিতে রয়েছে বাকলাভা, কুনাফার মতো হরেক মিষ্টি খাবার। 5 তারকা হোটেলের বাহারি ইফতারের আরও খবর জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। থরে থরে সাজানো হরেক রকমের সালাদ, খাবার, ফলমূল। ইফতারের প্রস্তুতি চলছে। বিকেল থেকে শেফরা ব্যস্ত নিজ নিজ ডিশ তৈরিতে। কি নেই এখানে? ভূমধ্যসাগরীয়, প্যান এশীয়, কন্টিনেন্টাল সব ধরনের খাবার নিয়ে সাজানো হোটেল ওয়েস্টিনের ইফতার বুফে। নানা স্বাদের বাহারি রকমের 4 শতাধিক খাবার রয়েছে ইফতারে। এসব হোটেলে প্রতিদিনই থাকে বিশেষ আকর্ষণ। আস্ত তাসমেনিয়ান স্যামন ফিশ, তেল ছাড়া পেশোয়ারি মাটন ও আফগানি বিফ। প্রত্যেকটা রোজাতে আমরা স্পেশাল কিছু খাবার নিয়ে আসি। সেটা হচ্ছে আপনার মিক্স থাকে, প্যান এশিয়ান ফুড থাকে এবং মিডল ইস্টার্ন ফুডটাকে আমরা বেস করে, বেসিক্যালি রোজা যেহেতু সবাই হচ্ছে মিডল ইস্টার্ন ফুডগুলি বেশি পছন্দ করে। রমজানে আমরা যেটাকে বেশি হাইলাইট করতেছি, আমরা অনেক কাবাবের আইটেম করেছি। আমাদের লাইভ কাবাব আছে, প্লাস আমরা বুফেও আমাদের আরও 4টি কাবাব থাকে। এখান থেকে ধরে এই পর্যন্ত 4টি কাবাব থাকে এবং আমাদের লাইভ গ্রিলে আমাদের আরাবিক কাবাব থাকে 4 থেকে 5টা। জনপ্রিয় খাবার সুশি অ্যান্ড সাসিমি। ল্যাম্ব দিয়ে করা হয়েছে একাধিক খাবারের আইটেম। রয়েছে সিগনেচার ডিশ ল্যাম্ব চপ, ল্যাম্ব বিরিয়ানি, ল্যাম্ব শ্যাঙ্কের মতো সুস্বাদু ইফতার আইটেম। সামুদ্রিক যে ফিশ আছে, যেটাকে আমরা সি ফিশ বলি, সেই সি ফিশের মাধ্যমে এগুলো তৈরি হয়। যেমন আপনি দেখেন এখানে এডেল টোনা, স্যালমন, ইল ফিশ, যেটা আমরা সামুদ্রিক ইল ফিশ। মধ্যপ্রাচ্য বা আরবের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি রয়েছে জিলাপি, জাফরানি জিলাপি। স্বাস্থ্য সচেতনদের জন্য চিনিমুক্ত জিলাপির ব্যবস্থাও আছে। জুস বারে আছে ডাবের পানি সহ বিভিন্ন ধরনের ফলের জুস। সেবা আর খাবারের মান ও স্বাদের কারণে ক্রেতাদের কাছে হোটেল ওয়েস্টিন ঢাকা ব্যতিক্রম বলে জানায় হোটেল কর্তৃপক্ষ। We are different because first of all we have regular guests coming back years and after years due to the food quality, due to the service provided during Ramadan, but as well the specialities that we are actually making for that festival. রমজান জুড়েই ইফতার বুফের পাশাপাশি সেহরির ব্যবস্থাও থাকছে ওয়েস্টিনে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে 2য় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার মর্যাদা দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে দেশের 30,000 শিক্ষক এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে হাইকোর্ট 2019 সালের 25 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেড করা সহ গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছিল। গেজেটেড পদমর্যাদা 2014 সালের 9 মার্চ থেকে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়, কিন্তু এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে আপিল বিভাগ এই আবেদন নিষ্পত্তি করায় হাইকোর্টের রায় বহাল রইল। বাহারি সব খাবার নিয়ে বেশিরভাগ মানুষ যখন পরিবারের সাথে বসে ইফতারির অপেক্ষায় থাকেন, তখনও রাজধানীবাসীকে নিরাপদে ঘরে ফেরাতে সড়কে ঘাম ছড়াচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। দিনভর রোজা রেখে এমন কষ্টসাধ্য কাজের পর রাস্তার উপর দাঁড়িয়ে বা পাশে কোথাও বসেই ইফতার সারতে হয় পুলিশ সদস্যদের। আরও জানাচ্ছেন শুভ খান। মাথার উপর প্রখর রোদ আর রোজা পালন করে সারাদিনই এভাবে হাত নাড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হয় বিএনপির ট্রাফিক পুলিশ সদস্যদের। আর গাড়ি চালকদের অসংখ্য হর্নের শব্দে তাদের রোজার কষ্টকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। অফিস টাইম শেষ, পরিবারে ফিরতে শুরু তোড়ঝোড়। স্বজনরা অপেক্ষায় আছেন ইফতারির খাবার সাজিয়ে। ঘরমুখ নগরবাসীকে গন্তব্যে পৌঁছে দিতে প্রতিটি মোড়ে অক্লান্ত পরিশ্রম এসব পুলিশ কর্মকর্তাদের।
শত ইচ্ছে থাকলেও পরিবারের সাথে ইফতার করা হয়ে ওঠে না এই মানুষগুলোর। কখনো দাঁড়িয়ে, কখনো রাস্তার পাশে কোথাও একটু বসেই সারতে হয় তাদের ইফতার। আসলে এই শাহবাগে বিশেষ করে আমরা ভাগ করে ইফতার করতে হয়। আমরা সবাই একসাথে ইফতার করতে পারি না, কারণ শাহবাগে চারদিক থেকে চাপ আছে। রমজানে আসলে পরে বেশিরভাগ ইফতারগুলা রোডে দাঁড়ায় থেকে, অথবা যদি যেসব রাস্তা ফাঁকা হয়ে যায় তখন আমরা হয়তো একটু মানে বক্সে করতে পারি আর কি। গাড়ির চাপ থাকলে এখানে দাঁড়ায় থেকে করতে হয়, আর যদি একটু রাস্তা একটু ফাঁকা থাকে ওই সুযোগে আমরা একটু বক্সে কি সাইডে এখানে সেখানে বসে ইফতারটা সেরে নিই। রোজা রেখে সারাদিন এভাবে হাত নাড়ানো কষ্টসাধ্য। তার উপর প্রতিটি ট্রাফিক পুলিশ সদস্যদের বয়স 50 ঊর্ধ্ব, কারো 2 যুগ, কারো আবার 1 যুগেরও বেশি সময় এই সড়কেই কাটছে। যদিও এখন যানজটের মধ্যে নিজেদের অভ্যস্ত করে নিয়েছেন তারা। বিভিন্ন প্রতিকূলতার কারণে সেটা রাস্তায়ও ইফতার করতে হয় অনেক সময়, এই জন্য এই কষ্টটা আর লাগে না যে ইফতার পরিবারের সাথে করতে পারলাম না। ইফতারের আগ মুহূর্ত সড়কে তীব্র যানজটে থাকা নগরবাসীকে তাদের পরিবারের সাথে ইফতার করাতে নিরলসভাবে কাজ করেন ট্রাফিক পুলিশের সদস্যরা। রাস্তায় প্রেসার থাকা অবস্থায় তো আমরা আমাদের রাস্তা ছেড়ে বাসায় যায় ইফতার করা আমাদের পক্ষে সম্ভব হয় না। এটা আমাদের পরিবারের সদস্যরাও মেনে নিছে, আর আমাদের মানসিক প্রস্তুতিও আছে। নগরবাসীকে তাদের গন্তব্যে পৌঁছে দিতে প্রতিটি সড়কই পরিষ্কার রাখতে হয়। তাদের ইফতার করতে হয় রাস্তার উপরে দাঁড়িয়ে বা সাইডে কোথাও বসে। ইচ্ছা থাকলেও পরিবারের সাথে কখনো ইফতার করা হয়ে ওঠে না এ সকল পুলিশ সদস্যদের। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। ঈদ কেনাকাটা বেশ জমেছে সাভারের বিপণী বিতানগুলোতে। দাম নিয়ে তেমন অভিযোগ নেই ক্রেতাদের। চাহিদা কম থাকায় মার্কেটগুলোতে কমেছে ভারতীয় পোশাক। সেই জায়গা কিছুটা দখলে নিয়েছে পাকিস্তান। সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সাভার নিউ মার্কেট, সিটি সেন্টার, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেট, রাজ্জাক প্লাজা সহ শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। নান্দনিক ডিজাইনের বৈচিত্র্যময় পোশাকে সাজানো হয়েছে বিভিন্ন শোরুম। দেশি বিদেশি পোশাকে ঠাসা সব দোকান। ব্যবসায়ীরা জানিয়েছেন এবার ভারতীয় পোশাকের চাহিদা কম। পাকিস্তানি পোশাকের প্রতি আগ্রহ ক্রেতাদের। সব রকমের কালেকশন আমাদের এখানে আছে। আমাদের এখানে প্রতি বছর র্যাফেল ড্র 2025 এই বছর আমরা আয়োজন করেছি ব্যাপক হারে। রকমারি যত রকমের মানুষের ব্যবহারযোগ্য দ্রব্য সামগ্রী এখন ভালো বিক্রি হচ্ছে। কাস্টমারেরও সমাগম ভালো। মানিকগঞ্জ, ধামরাই, আশুলিয়া, টাঙ্গাইল এবং কি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক ক্রেতা সাধারণ আমাদের এখানে সমাগম। বেশিরভাগ 3 পিসের কালেকশনটাই বেশি এবার। সারা হ্যাঁ, পাকিস্তানি যে লোনের যে 3 পিসগুলো ওগুলো চাহিদা খুব ব্যাপক। প্রিন্টেড 3 পিস, তারপরে আপনার লোনের 3 পিস, এগুলি চাচ্ছে কাস্টমার। লেহেঙ্গা, দোপাট্টা, তারপরে আপনার যে সুতি, বিভিন্ন যে ইন্ডিয়ান কাজ করা, এর ভিতরে সব ধরনের মালই আছে আমাদের এখানে। ফাউন্ডেশন, প্রেস পাউডার, লিপস্টিক, নেল পলিশ, এগুলো একটু বেশি যাচ্ছে। কাস্টমারের চাহিদাটা এখন এটার উপর একটু বেশি। আলহামদুলিল্লাহ বেশ ভালো সাড়া পাচ্ছি আমরা। প্রথম থেকেই বেশ ভালো বেচা কিনা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এই বছর। ঈদের আগে ঝক্কি এড়াতে আগেভাগেই নিজের ও প্রিয়জনের জন্য ঈদের কেনাকাটা সারছেন ক্রেতারা। দাম নিয়ে তেমন অভিযোগ নেই তাদের। পছন্দের সেরাটা বেছে নিতে ছুটছেন এক শোরুম থেকে আরেক শোরুমে। একটা সারা কিনছি, আরও দেখতেছি আরও কিনবো। ভারতের ড্রেস ওরকম দেখায় নাই। আমরা অনেক দোকানে ঘুরছি, কোথাও মানে ওরকম ভারতের ড্রেস আসে নাই, বেশি এই পাকিস্তানি ড্রেসই দেখাইছে। আমরা জামা, ব্যাগ, দেন হচ্ছে অর্নামেন্টস, এগুলো কেনার জন্য আজকে এসেছি আর কি। আমি 3 পিস কিনবো, স্যান্ডেল কিনবো, ব্যাগ কিনবো, ভ্যানিটি ব্যাগ, এইগুলো কসমেটিক কিনা হয়ে গেছে। জুতা কিনছি, আর আমার টপস কিনছি আমার জন্য। জুতা নিয়েছি, জামা নিয়েছি, একটু আগে আগে করে ফেলে দেওয়া ভালো হবে, কারণ অনেকের পছন্দ অনেক রকম থাকে, তো একটু ঘুরে ঘুরে দেখা যায়। পরবর্তীতে অনেক ভিড় হয়, কেনাকাটা করা যায় না। পছন্দের পণ্যটিও দেখা যাচ্ছে যে ওইভাবে পাওয়া যায় না, তো এখন আসছে একটু স্বাচ্ছন্দ্যে কেনাকাটার জন্য। চাঁদ রাত পর্যন্ত মার্কেটগুলো জমজমাট থাকবে বলে আশা ব্যবসায়ীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30। এর আগে 9টা রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।